Several months later. হ্যালো এভরিওয়ান, আমার নাম ইশতিয়াক আহমেদ। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমার অস্ট্রেলিয়া আসার টোটাল জার্নিটা। তো বেসিক্যালি আমি এখন আছি হচ্ছে সাউথ অস্ট্রেলিয়ার রাজধানী, যেটাকে বলা হয় অ্যাডলেইডে। তো আমি এসেছি এই পর্যন্ত 7 মাস হলো। তো 7 মাসে আমি বলতে গেলে ফেব্রুয়ারিতে এসেছিলাম। তো 7 মাসের যে জার্নিটা এবং যে এক্সপিরিয়েন্স, সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এবং আজকে এই ভিডিও করার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে আমি যখন বাংলাদেশ থেকে স্টুডেন্ট হিসেবে এখানে আসতে চাচ্ছিলাম, তখন আমি ইউটিউব ঘেটে অনেকটা দেখার ইচ্ছা ছিল যে অ্যাডলেইড দেখতে কেমন, বা এখানে থাকতে কেমন, এখানে মানুষজন কীরকম, অনেক ধরনের কোশ্চেন ছিল যেটা আমি পাইনি। তো আমি চিন্তা করলাম যে নতুন যারা আসছে তাদেরও এই কোশ্চেন থাকতে পারে মনে, তো তাদের যাতে কোশ্চেন সব কিছু মানে দূর হয়, সেই চেষ্টায় আমি আজকে চিন্তা করলাম যে একটা কিছু করা যাক, যেটা ইউটিউব থেকে মানুষ, যেহেতু ইউটিউবে আজকাল মানে বেশিরভাগ ব্রাউজ করে এসব ইনফরমেশনের জন্য, তো সেই ক্ষেত্রে আমি সেটার জন্য একটা ভিডিও করতে চাচ্ছিলাম, আজকেই করলাম। তো বেসিক্যালি আমি এসেছিলাম হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাডলেইডে। তো অ্যাডলেইডে আমি প্রথম 6 মাস আমি এখানে পড়াশোনা করি। তো পড়াশোনা করার পর এখন 1 সেমিস্টার পরে হচ্ছে আমি টরেন্স ইউনিভার্সিটিতে মুভ করি। তো কেন করলাম, কি কারণে করা হলো, এবং কি চেঞ্জ আসছে না আসছে, এবং আমি কিভাবে এখানে আসলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো যদি শুনতে চান তাহলে শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই। আর কথা হচ্ছে যে আমি শুরু থেকে বলছি যে আমি বাংলাদেশে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ছিলাম, যেখান থেকে হচ্ছে আমি ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পড়াশোনা করেছি। তো বেসিক্যালি ওখান থেকে আমি যখন লাস্টের সেমিস্টারে ছিলাম, যখন আমার ইন্টার্নশিপ চলছিল, ওই ইন্টার্নশিপ চলাকালীন সময় আমি নিজেকে প্রিপেয়ার করা শুরু করি যে না, আমার বাইরে যেতে হবে, তো আমাকে কি করা উচিত সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া। তো যেহেতু আমি ইন্টার্নশিপ করছিলাম, তো ওই ক্ষেত্রে ওভাবে হয়তো আমার প্রিপারেশন নেওয়া সম্ভব হয়নি। তো আমি যেটা করেছিলাম যে IELTS তো দিতেই হবে, তো IELTS এর প্রিপারেশনটা শুরু করি। তো রাতের বেলা যাতে যখনই সময় পাই তখনই IELTS এর মক টেস্ট দিতাম। এখন অনেকে জিজ্ঞেস করতে বা জানতে চাইতে পারে যে IELTS এর প্রিপারেশন কীভাবে কি না নিলে হয়তো ইফেক্টিভ ওয়েতে আগানো যায় বা ভালো স্কোর করা যায়। তো আমার ক্ষেত্রে আমি যেটা হচ্ছে মানে সুইটেবল ছিল এখানে, মানে আসলে মানুষ মানে এটা ডিফারেন্ট হতে পারে, এবং একজনের লার্নিং স্টাইল ডিফারেন্ট। তবে 2 টাইপের হতে পারে। অনেকে ইন পার্সন যে শিখতে পছন্দ করে, আবার অনেকে আছে যে সেলফ লার্নিংয়ের মাধ্যমে হচ্ছে নিজেকে ডেভেলপ করে তারপর ইমপ্রুভমেন্টের দিকে আগায়।
তো আমি ছিলাম কাইন্ড অফ সেকেন্ড টাইপের পার্সন, যারা মানে ইন পার্সন পছন্দ করে তাদের জন্য আইএলটিএস এর ক্লাস টাস করলে ঠিক আছে, কিন্তু আমি যেহেতু সেকেন্ড টাইপের পার্সন, আমার আসলে মনে হয় নাই যে ইন পার্সন ক্লাস করে আইএলটিএস এর জন্য কোনো দরকার আছে। কারণ আমি মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যেখানেই যাই না কেন অলওয়েজ কেউ না কেউ মানে বেটার থাকি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে কনফিডেন্স বুস্ট হওয়ার জায়গায় কনফিডেন্স ডাউন হয়। তো এটা আমার জন্য মনে হয় না ওয়ার্কআউট করতো, এই ভেবে আমি হচ্ছে ইন পার্সন ক্লাসে যাই নাই। আমি নিজে থেকে প্রিপারেশন নিছি। এখন নিজে থেকে প্রিপারেশন নিতে আমি যেটা করছি, সে ক্যামব্রিজের যে বিভিন্ন যে মানে সিরিয়ালের বইগুলো আছে, 1 থেকে হচ্ছে আপনার 19 পর্যন্ত, না 20 পর্যন্ত, 22 এরকম কিছু, ওগুলো ছিল আমার। তো ওগুলো বসে বসে সলভ করছি, আর অনলাইনে হচ্ছে মক টেস্ট দিছি এবং অনলাইনে ঘাটাঘাটি করছি যে হয়তো কোন সেগমেন্টে কয়টা করে কোশ্চেন থাকে, কতক্ষণ করে সময় পাচ্ছি এবং হচ্ছে কিভাবে করব, সব কিছু জানার পরে হচ্ছে আপনার আমি মক টেস্ট দিতাম। বাসায় বসে মক টেস্টে আমার প্র্যাকটিস হয়ে যেত। বেসিক্যালি মক টেস্ট দিয়ে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে রিডিংয়ে ইমপ্রুভমেন্ট, কারণ রিডিংয়ের জিনিসটা অনেক ওখানে টাফ দেওয়া থাকে, কিন্তু আইএলটিএস এক্সামে আহামরি ওরকম টাফ না থাকলেও বাট ওইটা প্র্যাকটিস করলে অনেক হেল্প হয়। তো অবভিয়াসলি হচ্ছে আপনার আগে টাফ জিনিস করে গেলে পরে যদি ইজি আসে সেটা আপনার জন্য আরও ভালো মনে হবে এবং ভালো স্কোর আপনার তখন আসবে, কারণ আপনি তখন বুঝতে পারতেছেন। রিডিং গেল। আরেকটা হচ্ছে যে আপনার লিসেনিংয়েও আপনার অনেক ভালো হয়, কারণ এক একটা যে ওরা মক টেস্ট দিয়ে রাখে খুবই ভালো, এবং আপনি ভালো একটা হেডফোন কিনে নিয়ে যদি বাসায় বসে প্র্যাকটিস করেন একদম মানে আইএলটিএস যেভাবে এক্সাম দেয় সেভাবে করার মতো, তাহলে সেটা ভালো। আর আমি আমার লাস্ট সেমিস্টারে থাকতে থাকতেই দেখা যায় যে আমি আইএলটিএস এক্সামের জন্য বসি। আইএলটিএস এক্সাম দেওয়ার আগে আমি চিন্তা করি যে আমি কোন টাইপের এক্সাম দিব। আমার কাছে দুইটা অপশন ছিল। নাম্বার 1 সেটা হচ্ছে যে আপনার পেপার বেসড এক্সাম, নাম্বার 2 হচ্ছে আপনার অনলাইন বেসড এক্সাম। অনলাইন বলতে কম্পিউটার বেসড এক্সাম আর কি। তো কম্পিউটার বেসড এক্সাম আমার মনে হলো, কারণ আমি যেহেতু বাসায় বসে অনলাইনে মক টেস্ট দিতাম, তো আমার কাইন্ড অফ ওটা প্র্যাকটিস ছিল, এবং আমি চিন্তা করে দেখলাম যে পেপার বেসড এক্সামে যেটা হয় যে আপনি একবার করে আনসার শুনবেন, ওটা নোট করলেন, আর এরপর আপনাকে হচ্ছে লিসেনিংয়ের ক্ষেত্রে 10 মিনিটের মতো সময় দেওয়া হয় যে আপনি আপনার আনসার ট্রান্সফার করবেন। তো এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার, বা অনেক সময় ভুল হয়ে যেতে পারে বা কোনো ইমপ্রুভমেন্টের হতে পারে, এটা অনেক মানে টাইম কনজিউমিং ব্যাপার। এখন আমার মতে যেটা আমার জন্য কনভিনিয়েন্ট ছিল যে আমি কম্পিউটার বেসড এক্সাম দেওয়ায় আমার মানে আইএলটিএস লিসেনিংয়ে যখন শুনতেছি সাথে সাথে আমি টাইপ করে ফেলতেছি, যেহেতু মানে অনলাইন সেমিস্টারে ছিল মাঝে কোভিডের জন্য, ওখানেও আমরা অ্যাসাইনমেন্ট করতাম, ফুললি অনলাইন ছিল, বা ওই পড়াশোনার কারণে আমার টাইপিং স্পিড খুবই ভালো ছিল, যার কারণে আমি হচ্ছে যে শোনা মাত্রই হচ্ছে আপনার টাইপ করে ফেলতে পারছি। তো এটা আমার জন্য খুবই ফাস্ট কাজ করছে, এবং কোনোটা যদি সমস্যা হয়ে থাকে তাহলে আরও 2 মিনিট দেয় লাস্টে। পেপার বেসড এক্সামে যেমন লাস্টে 10 মিনিট দেয়, ওখানে মনে হয় 1 থেকে 2 মিনিটের মতো সময় দেয়, আপনি সব কিছু চেক করে স্পেলিং যদি ভুল যে থাকে তাহলে এটা আপনাকে ঠিক করায়। তো এটা আসলে লাগে না, কারণ আপনি একবার করছেন, তারপরে স্পেলিংটা ডাবল চেক দেওয়া ভালো যে হয় কি না। তো এভাবে লিসেনিং খুবই ভালো যায়। রিডিংও যদি আপনি অনলাইনে মক টেস্টে প্র্যাকটিস করে থাকেন সেই ক্ষেত্রে এটা হচ্ছে অনেক ভালো হয়। তো এভাবে আইএলটিএসে এক্সাম দেই। আর স্পিকিংয়ের হচ্ছে এক্সাম দেওয়ার আগে হয় যখন কম্পিউটার বেসড এক্সাম দেই। তো কম্পিউটার বেসড এক্সাম দেওয়ায় হচ্ছে যে আপনার মানে স্পিকিংটা আগে হয়। তো স্পিকিংটা আমি ভেবেছিলাম যে ভালো হয় নাই হয়তো, কারণ আমাকে জায়গায় জায়গায় থামায় দিচ্ছিল বারবার এক্সামিনার। তো আমি ভাবছি যে মনে হয় যে হয় নাই, বাট পরে দেখলাম যে না, মানে আহামরি যে খারাপ হয়েছে তা না। তো ওভারঅল আমার আইএলটিএস হচ্ছে 7.5 চলে আসছিল। তো এটা আসলে আমি ফার্স্টে ভাবি নাই, আমি ভাবছিলাম হয়তো আরও কয়েকটা অ্যাটেম্প্ট নিতে হবে, তো সেটা নেওয়ার পরে হয়তো ভালো স্কোর হবে। বাট আলহামদুলিল্লাহ যখন ফার্স্ট স্টেজ চলে আসলো তখন আমি কি করলাম, আমার একদম মানে সেমিস্টার শেষ হওয়ার, সেমিস্টার মনে হয় ডিসেম্বরের দিকে শেষ হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমি এডুকেশন এজেন্টের কাছে তখন যাওয়া শুরু করি। কিন্তু এটা আমার মানে আমি বলবো যে আমার ক্ষেত্রে একটু ভুল হয়ে গিয়েছিল, যে আমার মিনিমাম আরও 2-3 মাস বলেন বা 6 মাস আগে যে কনসাল্ট করাটা জরুরি, যে আমার এই মানে পড়াশোনা শেষ হতে যাচ্ছে, তো এই ক্ষেত্রে আমরা প্রিপারেশন নিতে থাকি। 6 মাস আগে থেকে
কেন বললাম, কারণ 6 মাস আগে থেকে হলে আপনার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টসগুলো আছে এগুলো যদি তখন থেকে রেডি করা শুরু করেন তাহলে একটা আপনার মানে স্ট্রং প্রোফাইল ক্রিয়েট হয়, যেটা দিয়ে আপনি পরবর্তীতে ভিসার জন্য দাঁড়ালে আপনি দেখতে পারবেন। অনেকের জন্য এই কেস এরকম নাও হতে পারে, হয়তো তাদের নিজস্ব ফান্ড বা অন্য কিছু ব্যবস্থা রয়েছে। তো কিন্তু কিছু কিছু মানুষ যারা হচ্ছে ব্যাংক লোন নেয় বা জমি বিক্রি করে টাকা আনে বা আত্মীয় থেকে ধার করে আনে ব্যালেন্স বা ফান্ড দেখাতে, তাদের জন্য এটা আর কি সুবিধার হবে যে আপনি 6 মাস আগে থেকে এজেন্টের সাথে কথা বলে আপনার মানে এখানে ফিক্সড অ্যাসেট দেখাতে হবে। এটা তো সব যে কোনো দেশেই যান, আপনি ইউনিভার্সিটিতেই যান, আপনাকে ভিসার জন্য ফিক্সড অ্যাসেট দেখাতে হবে, লিকুইড মানি দেখাতে হবে। আর অস্ট্রেলিয়ার জন্য বিশেষ করে যে কোনো ইউনিভার্সিটি ওয়াইজ মানে ডিফারেন্ট ইউনিভার্সিটি ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকে যে আপনাকে ইয়ারলি কত ইনকাম দেখাতে হবে। ইয়ারলি কেন ইনকাম দেখাতে হবে যদি আপনি ফান্ড দেখান, এটার একটাই কারণ, সেটা হচ্ছে যে ওরা দেখতে চায় যে আপনার শুধুমাত্র এই ফান্ডটা যে দেখাচ্ছেন এটাই না, আপনার ইনাফ ক্যাশ ফ্লো আছে যেটা দিয়ে আপনার যদি ভবিষ্যতে কোনো টাকা পয়সা দরকার হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই তাকে সাপোর্ট দিতে পারবেন। এবং তাকে বলতে কাকে সাপোর্ট দিবেন, অবশ্যই যে স্টুডেন্ট আছে তাকে তার স্পন্সর সাপোর্ট দিবে, কারণ ফান্ডটা স্পন্সরই দেখাচ্ছে। এখন যদি সেলফ স্পন্সর্ড হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা আলাদা বিষয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা স্টুডেন্ট আছি তাদের নিশ্চয়ই আলাদা বাবা মা বলতে গেলে স্পন্সর হয় মেইনলি। তো সেই ক্ষেত্রে এই ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো যদি 6 মাস আগে থেকে করেন, স্পেশালি মনে করেন অনেক ইউনিভার্সিটি আপনার এফডিআরই অ্যাকসেপ্ট করে, অনেক ইউনিভার্সিটি আপনার শেয়ার বন্ড এই টাইপের লিকুইড মানি অ্যাকসেপ্ট করে না, যেগুলো হচ্ছে আপনার কী বলবো যে কোনো সময় আপনি ক্যাশ করতে পারেন, কিন্তু এটার পরেও তারা হচ্ছে ওভাবে মানে অ্যাকসেপ্ট করতে চায় না। তো বেসিক্যালি এটার কারণেই হচ্ছে 6 মাস আগে থেকে করলে ওই ম্যাচুরিটিটা ভালো দেখাতে পারবেন, যেটা আপনার জন্য আর কি ভালো। তো আপনার এই কাগজপত্রগুলো আর হচ্ছে ভার্সিটি থেকে আপনার নিশ্চয়ই হচ্ছে সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেট বলতে এখন আপনি মাত্র পাস করছেন, হয়তো আপনার কনভোকেশন হয় নাই, তাহলে আপনার তো নিশ্চয়ই সার্টিফিকেট তো দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে কি দেখাতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট তুলবেন এবং হচ্ছে আপনার প্রভিশনাল সার্টিফিকেটটা তুলবেন, তুলে হচ্ছে সেটা আপনি আপনার এডুকেশন এজেন্টকে দিবেন এবং প্রিভিয়াস যে একাডেমিক ডকুমেন্টস আছে যেমন এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, এই সকল সার্টিফিকেটগুলো আপনি আপনার এজেন্টকে দিবেন এবং আপনাকে এখানে একটা এসওপি লিখতে হবে, স্টেটমেন্ট অফ পারপাস, যে আপনি এই ইউনিভার্সিটিতে এই কোর্সে কেন পড়াশোনা করতে চাচ্ছেন, কেন অস্ট্রেলিয়া পড়াশোনা করতে চাচ্ছেন, এই কোর্স আপনার সাথে কিভাবে যায়। এবং এর যারা হচ্ছে ইমিডিয়েটলি শুরু করতেছে তাদের সাথে হয়তো স্টাডি রিলেটেড কোনো কিছু লিখলে স্ট্রং প্রোফাইল, মানে সোজা কথা হচ্ছে আপনাকে একটা স্ট্রং রিজন দেখাতে হবে যে আপনি কেন এই কোর্সেই ইন্টারেস্টেড, কেন এই কোর্সেই হচ্ছে আপনি পড়তে চাচ্ছেন, বা কেন অস্ট্রেলিয়া আপনার জন্য সুইটেবল এবং কেন আপনি এই দেশকেই সিলেক্ট করছেন। তো বেসিক্যালি এটা একটা কারণ যারা মানে রিসেন্ট স্টুডেন্ট হয়ে আসতে চাচ্ছেন। আর যারা হচ্ছে যে পাস করার পরেও মনে করেন কয়েক বছর জব এক্সপিরিয়েন্স রয়েছে আপনাদের, টাকা দিয়ে করান বা যেভাবে করান লিখায় নেন, কারণ আপনার রিজন এবং আপনি যেভাবে ইয়া করবেন সেটা আপনি ভালো মতো লিখতে পারবেন এবং এটা নিজেরই করা উচিত, কারণ আপনার মতো সিরিয়াসনেস আসলে অন্য কেউ দেখাবে না, আর আপনার মতো সিনসিয়ারিটি নিয়ে এটা কেউ করবে না। তো এসওপিটা খুবই ইম্পর্টেন্ট। এসওপি হচ্ছে আপনার অস্ট্রেলিয়া আসার জন্য 2টা এসওপি লিখতে হয়, একটা হচ্ছে যে 300 ওয়ার্ডের। 300 ওয়ার্ড অনেক কম জায়গা আপনাকে একটা এতগুলো জিনিস এক্সপ্লেইন করার জন্য। আপনি যখন আপনার এডুকেশন এজেন্টের সাথে কথা বলবেন তখন সে আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিবে যে কি কি মেনশন করতে হয় বা কিছু। তো আমি যেটা বলি আর কি যে মেনশন যা যা করতে হবে এটা বলে দিবে, কিন্তু এসওপি 300 ওয়ার্ডের মধ্যেই শেষ করতে হবে, এটা ওদের একদম মানে অস্ট্রেলিয়ান ভিসার ইয়ার হচ্ছে আপনার অনেক কড়া রুল। আরেকটা হচ্ছে যে আপনার এলাবোরেটেড এসওপি দিতে হয়, যেটা দিয়ে আপনি লিখবেন যে আপনার ফুল ইন্টেন্ট, যেটা আপনি ক্লিয়ারলি ডেসক্রাইব করবেন, সেটা একটু বড় হলেও সমস্যা নাই। এভাবে আপনার হচ্ছে স্ট্রং রিজন যখন থাকবে তারপর হচ্ছে আপনাকে মেডিকেলের জন্য দাঁড়াতে হয়, মেডিকেল চেক আপ করে, তারপর সব কিছু ডকুমেন্টস যখন ফাইনাল সাবমিশন হয় এরপর হচ্ছে আপনি ভিসার একটা ফি পে করবেন, আপনার হেলথ ইন্স্যুরেন্স করা লাগবে,
তো এই সকল বিষয় আছে। তো এখন ফার্স্ট অফ অল আপনি তো এগুলো করবেন হচ্ছে এডুকেশন এজেন্টের মাধ্যমে। তো আমার মতে হচ্ছে এডুকেশন এজেন্ট সিলেক্ট করাটা খুবই জরুরি একটা কারণেই, যে 3-4 জন এডুকেশন এজেন্টকে আপনি দেখবেন, এক একটা এজেন্ট এক এক রকম হতে পারে। তাদের রেসপন্সিভনেস, তাদের রেসপন্সিবল যে মানে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করার যে ব্যাপারটা, এটা আসলে সবার ক্ষেত্রে হয়ে ওঠে না। তো যে আপনার কাছে বেশি রেসপন্সিভ বা যার সাথে আপনি মানে কমিউনিকেট করতে পারতেছেন ভালো, তাদের সাথে করা ভালো। কারণ অনেকে হয় যে মানে অনেক ভালো ভালো এজেন্ট আছে যাদের মানে ক্লায়েন্ট এত বেশি হয়ে গেছে যে তারা সবাইকে হয়তো সময় দিতে পারে না। তো আমি সাজেস্ট করবো আপনার সাথে যার যায় সেই এজেন্টগুলোকে সিলেক্ট করতে, এবং অস্ট্রেলিয়ার যেসব ইউনিভার্সিটি আছে এই ইউনিভার্সিটি থেকে মানে ডিরেক্টলি পার্টনার্ড এমন এজেন্টের সাথে কাজ করাই ভালো। আপনি সেটা দেখবেন অবশ্যই। তো এজেন্টের সাথে যখন শুরু করবেন তখন বেসিক্যালি সে হচ্ছে আপনাকে আপনার পছন্দ করা ইউনিভার্সিটি এবং সাবজেক্টগুলো থেকে হচ্ছে অফার লেটার এনে দিবে। অফার লেটার আনার পরে আপনাকে এখন কন্ডিশনাল অফার লেটার দিতে পারে অথবা হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার দিতে পারে। এখন কন্ডিশনাল অফার লেটারে আপনি কি করতে পারেন, কন্ডিশনাল অফার লেটারে হচ্ছে আপনাকে একটা বেসিক ইন্টারভিউ দিবে। এই ইন্টারভিউয়ে আপনি যদি ওদের মনে হয় যে আপনি মানে জেনুইন টেম্পোরারি স্টুডেন্ট এর ক্রাইটেরিয়া ফুলফিল করতেছেন, তাহলে আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার দিবে। আর যদি ওরা আনকন্ডিশনাল অফার লেটার ডিরেক্টলি দিয়ে দেয় তাহলে হয়তো ইন্টারভিউ হয় না, মানে ইন্টারভিউ হয়ই না বলতে গেলে। তো আনকন্ডিশনাল অফার লেটার দিয়ে দিলে আপনারা সরাসরি এরপর সব ডকুমেন্টস একসাথে করে আপনারা ভিসার জন্য আবেদন করতে পারেন। এরপর তো হচ্ছে ভিসা অ্যাপ্লাই করার পরে এখন খুব বেশি সময় নেয় না, হয়তো 1 সপ্তাহ বা এটা মানে এক একজনের প্রোফাইলের উপরে ডিপেন্ড করতে পারে, বাট হয়ে যায়, খুব তাড়াতাড়ি হলেই হয়ে যায়। তো আমারও কেসেও সেটাই ছিল, আমি ডিসেম্বরে শেষ করছি। আমি তাড়াতাড়ি হচ্ছে ফান্ড টান সব রেডি করে এডুকেশন এজেন্টের মাধ্যমে কাজ টাজ করায় তারপর হচ্ছে আপনার সুন্দর মতো ভিসাতে অ্যাপ্লাই করলাম। জানুয়ারিতে ভিসা চলে আসায় পরে 1 মাসের মধ্যে আমি দেখা যায় যে সব কিছু রেডি করে চলে আসি। তো আপাতত এখানেই আছি। তো ইনশাল্লাহ একদিন হয়তো ঘুরে দেখাবো যে অ্যাডিলেড শহরটা কীরকম, বা কোথাও যদি যাওয়া হয় তাহলে আপনাদের জন্য সুবিধা হয় সেই ক্ষেত্রে দেখাবো। এবং ইচ্ছা রয়েছে যে আপনারা যে ইউনিভার্সিটি আসবেন ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো দেখতে কীরকম সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আজকের জন্য এইটুকুই, ভিডিও লম্বা না করি, ইনশাল্লাহ পরে আবার দেখা হচ্ছে। বাই।